সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এমএম কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। তো ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের একটা চিত্র দেখানো এখানে আমি এঁকেছি, সেটা দিয়েই এখন শুরু করতে যাচ্ছি। তো দেখি আমরা আসলে কোনটা কি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কমেন্ট করে জানাবা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে গতদিন যেটা স্টার্ট করেছিলাম যে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। ঘাসফড়িংয়ের শ্বসন তো তোমরা জানো, যে প্রক্রিয়ায় গৃহীত অক্সিজেন কোষস্থ মাধ্যমে প্রবেশ করবে এবং সেখানে জারণ ক্রিয়া সম্পন্ন হবে। জারণ ক্রিয়া সম্পন্ন হবার পরে শক্তি উৎপন্ন হবে এবং সেই শক্তিটা শরীরের প্রয়োজনে কাজে লাগবে, কিন্তু উপাদান হিসেবে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটা দেহ থেকে নিষ্কাশিত হবে। এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার নামই বলেছি রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। তো সেই শ্বসনতন্ত্রের সাথে, ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের সাথে কি কি অংশ জড়িত সেগুলো একটু দেখে নিই। এক, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। দুই, ট্রাকিয়া। 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 তিন, ট্রাকিওল। ট্রাকিওল। চার, এয়ারস্যাক বা বায়ুথলি। এই চারটা অংশ এই ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের সাথে জড়িত। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে অবস্থানটা, এখানে যে ট্রাকিয়া বা ট্রাকিয়াল তন্ত্র, পুরোটাকেই বলছে ট্রাকিয়াল তন্ত্র বা ট্রাকিয়াল সিস্টেম। ট্রাকিয়াল সিস্টেম। ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রকে বলা হচ্ছে ট্রাকিয়াল সিস্টেম। তো এই পুরো যে অবস্থানটা ট্রাকিয়াল সিস্টেমের, যে ট্রাকিয়া, সেই ট্রাকিয়া দেহেতে এই যে এরকম জালিকাকারে বিস্তৃতি লাভ করেছে, যেটাই আসলে প্রধান শ্বাসনালী। সেই প্রধান শ্বাসনালী রয়েছে 3 জোড়া। যে 3 জোড়ার মধ্যে প্রথম উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি 1 জোড়া। এই দুইটাকে বলা হচ্ছে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া তন্ত্র বা ট্রাকিয়া। পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া বলা যেতে পারে। পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। এখানে এক পাশে আমি একটা দেখতে পাচ্ছি, আর এক পাশে ওই পাশে আর একটা রয়েছে, এটাকে বলছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। পার্শ্বীয় একটা দেখা যাচ্ছে এই পাশে, আর একটা ওই পাশে দেখা যাচ্ছে না, ঠিক এই বরাবর ওই পাশে আর একটা রয়েছে, সেটাকে বলছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। এবং নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া, যেটা আর একটা ওই পাশে রয়েছে নিচের দিকে, সেটা হচ্ছে অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। মোট 3 জোড়া।
এখন আসলে অনেকে ট্রাকিয়াল কাণ্ডও বলেছে, এটাকে ট্রাকিয়াল ট্রাঙ্কও বলে অনেকে, ট্রাকিয়াল কাণ্ড বা ট্রাকিয়াল ট্রাঙ্ক। এদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড, শুধুমাত্র অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড বা ট্রাকিয়া, সমস্যা নাই। এগুলো হচ্ছে এয়ার স্যাক বা বায়ুথলি। এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। এটা হচ্ছে বক্ষীয় বায়ুথলি। এটা হচ্ছে সেফালিক এয়ার স্যাক বা মস্তক বায়ুথলি। তো এই হচ্ছে মোটামুটি ঘাসফড়িংয়ের যে শ্বসনতন্ত্র, সেই শ্বসনতন্ত্রের অঙ্গসমূহ। তো এখন আসো আমরা দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, এবার এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। এই যে স্পাইরাকলগুলো দেখতে পাচ্ছ বা শ্বাসরন্ধ্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই স্পাইরাকলের অংশ, মোট 10 জোড়া। এই 10 জোড়ার 2 জোড়া বক্ষীয় অঞ্চলে এবং বাকি 8 জোড়া উদরীয় অঞ্চলে অবস্থান করে। আমরা জানি যে ঘাসফড়িংয়ের যে খণ্ডক সেগুলোকে ট্যাগমায় বিভক্ত করা যায় বা ট্যাগমাটা বলা হয়। সেখানে যে ট্যাগমাটাইজেশন রয়েছে তার বক্ষীয় অঞ্চলে 2 জোড়া স্পাইরাকল রয়েছে এবং বাকি যে 8 জোড়া স্পাইরাকল সেটা উদরীয় অঞ্চলে অবস্থান করে। এই স্পাইরাকলগুলো এর যে মুখের দিকে কি রয়েছে, পেরিট্রিম নামক কাইটিন নির্মিত বেড রয়েছে এবং তার পাশেই মানে তারপরেই ডিম্বাকার যে ছিদ্র, এগুলো আসলে অনেকটা ডিম্বাকৃতির ছিদ্র, এর চারপাশে পেরিট্রিম নামক আবরণ রয়েছে, পেরিট্রিম নামক কাইটিন নির্মিত বের রয়েছে, পেরিট্রিম যাতে এটা চুপসে না যায়, পেরিট্রিম নামক কাইটিন নির্মিত বের রয়েছে এবং তার পরপরই কি রয়েছে, ফিল্ট্রেশন অ্যাপারেটাস রয়েছে। অর্থাৎ এর পরপরই যে ছিদ্রটা, প্যাসেজটা, সেই প্যাসেজের মধ্যে অসংখ্য কি রয়েছে, এরকম অসংখ্য সূক্ষ্ম রোমযুক্ত অবস্থায় আছে। কেননা সূক্ষ্ম রোমযুক্ত অবস্থায় থাকার কারণে যদি অক্সিজেনের সাথে কোনো ধুলাবালি বা জীবাণু প্রবেশ করতে যায় তাহলে এইসব রোমে সেগুলো বাধাপ্রাপ্ত হয়ে সেগুলো আর দেহের মধ্যে প্রবেশ করতে পারবে না। সেই কারণে এই যে সূক্ষ্ম রোমযুক্ত কি রয়েছে একটা অংশ রয়েছে, যার কারণে এখানে একটা ফিল্ট্রেশন ঘটে, অর্থাৎ ছাঁকন কাজ করে এখানে। তারপরে এই যে প্যাসেজটা গিয়ে একটা অংশে গিয়ে মুক্ত হয়েছে, যে অংশটা এরকম ডিম্বাকৃতির ছিদ্র, তার চারপাশে পেরিট্রিম নামক কি রয়েছে, পেরিট্রিম নামক বের রয়েছে। তারপরে যে সে প্যাসেজের মধ্যে অসংখ্য সূক্ষ্ম রোমযুক্ত অবস্থায় আছে, যেটাকে ফিল্ট্রেশন অ্যাপারেটাস বলছি বা ছাঁকন যন্ত্র বলছি। তারপরে এটা অনেকটা এরকম কপাটিকাযুক্ত পেশি নিয়ন্ত্রিত কপাটিকা, যেটাকে বলছি পেশি নিয়ন্ত্রিত কপাটিকা। কেননা যে এই পেশি নিয়ন্ত্রিত কপাটিকার মাধ্যমে কপাটিকা যেহেতু পেশি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই পেশির সংকোচন প্রসারণের মাধ্যমেই অক্সিজেন প্রবেশ করবে কি করবে না, কার্বন ডাইঅক্সাইড বের হবে কি হবে না, সেটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে পেশিযুক্ত কপাটিকা এখানে রয়েছে। এই পেশিযুক্ত কপাটিকার পরপরই একটা গহ্বর রয়েছে, যে গহ্বরটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম। এরপরে এই অ্যাট্রিয়াম যে চেম্বার বা প্রকোষ্ঠ, এই অ্যাট্রিয়াম থেকেই কিন্তু ট্রাকিয়া বিভিন্ন দিকে শাখা প্রশাখা বিস্তৃত লাভ করে প্রসারিত হয়ে দেহের বিভিন্ন জায়গায় বা কোষে পৌঁছে গেছে। তো
তো আমরা দেখতে পেলাম যে স্পাইরাকলটা কি। স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র 10 জোড়া, তার 2 জোড়া বক্ষী অঞ্চলে, বাকি 8 জোড়া কোথায় রয়েছে? উদরীয় অঞ্চলে রয়েছে। এই যে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র সেগুলো মূলত অনেকটা ডিম্বাকৃতির ছিদ্রযুক্ত এবং তার চারিদিকে পেরিট্রিম নামক এক ধরনের বের রয়েছে, যার কারণে এটা যাতে চুপসে না যায়। আর ভিতরে কি রয়েছে? ভিতরে রয়েছে সূক্ষ্ম রোম, যাতে এটা ছাঁকনের কাজ করে, ফিল্ট্রেশন। যেমন আমাদের নাসা গহ্বরে কি রয়েছে? অসংখ্য সূক্ষ্ম লোম রয়েছে, যার কারণে অনেক ধুলাবালি বা জীবাণু যদি অক্সিজেনের সাথে ভিতরে প্রবেশ করতে চায়, সেগুলো এখানে ফিল্ট্রেশনের মাধ্যমে ধরা পড়ে, যাতে এটা ভিতরে প্রবেশ করতে না পারে। সেটা এখানে সূক্ষ্ম রোমগুলো ঠিক একই কাজ করছে। তারপরে গিয়ে কি হয়েছে? একটা পেশি নিয়ন্ত্রিত কপাটিকা রয়েছে। পেশি নিয়ন্ত্রিত কপাটিকা থাকার কারণে এর ভিতর দিয়ে আর কি করতে পারতেছে না, মানে ইচ্ছা অনুসারেই ধুলাবালি বা অক্সিজেন প্রবেশ করতে পারছে না। এই পেশি নিয়ন্ত্রিত হওয়ার কারণে কখন অক্সিজেন প্রবেশ করবে এবং কখন কার্বন ডাইঅক্সাইড বের হবে সেটা এখানে সহজেই ধরা পড়বে বা এটা দ্বারা নিয়ন্ত্রিত হবে। তারপরে একটা প্রকোষ্ঠ রয়েছে, যেটাকে আমরা বলি অ্যাট্রিয়াম প্রকোষ্ঠ। মূলত এটা অ্যাট্রিয়াম প্রকোষ্ঠে গিয়েই উন্মুক্ত হয়েছে। অ্যাট্রিয়াম প্রকোষ্ঠ বড় একটা প্রকোষ্ঠ এবং এই প্রকোষ্ঠ থেকে মূলত শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ট্রাকিয়াটা ঘাসফড়িংয়ের দেহের সমস্ত জায়গায় প্রসারিত হয়ে গিয়েছে। এবার দেখি ট্রাকিয়াটা। এই ছিল স্পাইরাকলের অংশ। এবার আসি ট্রাকিয়ায়। এবার দেখো এই ট্রাকিয়াটা, প্রতিটি স্পাইরাকল, আমি বলেছি যে প্রতিটি স্পাইরাকল অ্যাট্রিয়াম নামক গহ্বরে উন্মুক্ত হয় এবং অ্যাট্রিয়াম নামক গহ্বর থেকেই মূলত ট্রাকিয়া উৎপন্ন হয়ে দেহের সমস্ত জায়গায় প্রসারিত হয়ে যায় এবং একসময় সেটা দেহকোষে পৌঁছে যায় আরও সূক্ষ্ম সূক্ষ্ম নালিকায় বিভক্ত হয়ে। এবং তাহলে দেখা যাচ্ছে যে এই অ্যাট্রিয়াম থেকেই কিসের সৃষ্টি হয়েছে? অ্যাট্রিয়াম থেকেই শাখা প্রশাখার সৃষ্টি হয়েছে ট্রাকিয়ার। শাখা প্রশাখার সৃষ্টি হয়েছে ট্রাকিয়ার। এই শাখা প্রশাখা যে ট্রাকিয়া, এই ট্রাকিয়াগুলো আমরা অধ্যয়নের সুবিধার্থে 3টা কাণ্ডে বিভক্ত করেছি। পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া, আসলে সবগুলো কি এক জোড়া করে, এক জোড়া পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তার আগে বলে নিই, এই যে ট্রাকিয়ার যে কাণ্ডটা, ট্রাকিয়ার যে নলাকার গহ্বরটা, এই নলাকার গহ্বরটা আসলে এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম, এক স্তর বলছি 3 স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত বা 3 স্তর বিশিষ্ট আর কি। তো 3 স্তরের বাইরের যে স্তরটা, সেই বাইরের স্তরটাকে বলা হচ্ছে এপিডার্মিস। এটা যদি একটা ট্রাকিয়া মনে করি, এই ট্রাকিয়াটা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এই 3 স্তরের বাইরের স্তরটা হচ্ছে এপিডার্মিস। তারপরে ভিতরের চাপা বহুভুজাকার কোষে এটা হচ্ছে এপিথেলিয়াম, এপিডার্মিস। তারপরে মধ্যে রয়েছে কি? বহুভুজাকৃতির চাপা কোষে নির্মিত এপিথেলিয়াম এবং সব শেষে ভিতরের দিকে রয়েছে ইন্টিমা। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সো যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে 3 স্তর বিশিষ্ট ট্রাকিয়ার প্রথম যে বাইরের দিকে যে স্তরটা সেটাকে বলছি এপিডার্মিস, তারপরে বহুভুজাকৃতির চাপা কোষে নির্মিত এপিথেলিয়াম, তারপরে একেবারে ভিতরের দিকে যে স্তরটা সেটাকে বলেছি ইন্টিমা। এই ইন্টিমাটা দেখা যাচ্ছে যে কিছুটা পর গিয়ে
কিছুটা পরপর ইন্টিমা হচ্ছে অনেকটা আংটির মতো, কিরকম অনেকটা এরকম আংটির মতো। তো দেখা গেছে যে কিছুটা পরপর গিয়ে কতগুলো আংটি একত্রে জমা হয়ে একটা বেরের সৃষ্টি করেছে, বের। তো ইন্টিমাগুলো কি বলেছি যে কিছুটা গহ্বরের ভিতরের দিকে কিছুটা পরপর এরকম কি করেছে, একটা বেরের সৃষ্টি করেছে, আংটির মতো অনেকগুলো ইন্টিমা একসাথে যুক্ত হয়ে বের সৃষ্টি করেছে, যেটাকে বলা হচ্ছে টিনিডিয়া। টিনিডিয়া অবশ্যই কাইটিন নির্মিত হওয়ার কারণে এটা কি হয় না, চুপসে যায় না, এর মধ্য দিয়ে সহজেই অক্সিজেন বা বায়ু বা বাতাস সহজেই প্রবেশ করতে সক্ষম হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে ট্রাকিয়ার যেটা এই অ্যাট্রিয়াম থেকে সৃষ্টি হয়েছে, সেই ট্রাকিয়াটা মূলত 3 স্তর বিশিষ্ট। প্রথম স্তরটাকে বলছি এপিডার্মিস, তারপরে বহুভুজাকৃতির চাপা কোষে এপিথেলিয়াম, তারপরে ভিতরে যে রয়েছে যে স্তরটা সেটাকে বলেছি ইন্টিমা কিছুটা পর আংটির মতো কতগুলো একত্রে মিলিত হয়ে কি গঠন করেছে, একটা বেড সৃষ্টি করেছে বা শক্ত কাইটিন নির্মিত টিনিডিয়া সৃষ্টি করেছে, যাতে এটা চুপসে না যাওয়ার কারণে এর ভিতর দিয়ে যাতে সহজেই বাতাস প্রবেশ করতে সক্ষম হয়। এবং পরবর্তীতে বলেছি যে এই যে এই ট্রাকিটা আসলে 3টা অনুদৈর্ঘ্য কাণ্ড গঠন করে, 3 জোড়া। তো 3 জোড়াটা কিরকম, পৃষ্ঠীয় দিকে অর্থাৎ একেবারে পিঠের দিকে এক জোড়া রয়েছে, যেটাকে বলছি পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তারপরে একেবারে কি বরাবর, ল্যাটেরাল বা পার্শ্ব বরাবর এরকম 2টা রয়েছে, এই একটা, ওই পাশে একটা যেটা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এবং নিচের দিকে এরকম বরাবর অঙ্কীয় বরাবর 2টা কি রয়েছে, ট্রাকিয়াল কাণ্ড রয়েছে, যেটাকে বলছি অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তো এরপরে রয়েছে ট্রাকিওল। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে ট্রাকিওল। এই যে ট্রাকিয়াটা পড়লাম, এই ট্রাকিয়াটা মূলত কিন্তু শুধু বাতাস পরিবহনই সহায়তা করছে। তারপরে যেটা মূলত একেবারে দেহকোষের সংস্পর্শে যাবে সেটা হলে ট্রাকিয়া। কিরকম, এই যে ট্রাকিয়া থেকে এই ট্রাকিয়াটা আরও শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। আমি এটা মুছে দিই একটু। অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া সৃষ্টি হয়েছে। ট্রাকিয়া থেকেও অসংখ্য ক্ষুদ্র শাখা প্রশাখায় কি সৃষ্টি হয়েছে, অসংখ্য ট্রাকিওল সৃষ্টি হয়েছে। ট্রাকিওল আসলে এই ট্রাকিওলটা হচ্ছে এক মিটারের মানে 1 স্তর বিশিষ্ট কোষ বিশিষ্ট এক কোষী নালিকা এবং মূলত 1 মাইক্রোমিটারের ব্যাস বিশিষ্ট। আর ট্রাকিয়াতে যেরকম অসংখ্য কি ছিল, অসংখ্য এরকম ইন্টিমা নির্মিত টিনিডিয়া ছিল, সেটা এই ট্রাকিওলতে এসে সেটা আর দেখা যায় না। কেননা ট্রাকিয়া ইন্টিমা অথবা টিনিডিয়া বিহীন, কিন্তু এর মধ্যে এর অভ্যন্তরে টিস্যু রস পরিপূর্ণ অবস্থায় থাকে। এবং সবচাইতে মজার এবং ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে এই যে টিস্যু রস খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, সেটা হচ্ছে এই যে টিস্যু রস কার মধ্যে থাকছে, এই টিস্যু রসটা থাকছে ট্রাকিওলের মধ্যে। এই ট্রাকিওলের মধ্যে টিস্যু রসই কিন্তু মূলত অন্যান্য প্রাণীর যে রক্ত যেরকম অক্সিজেন পরিবহনে সহায়তা করে, এখানকার টিস্যু রস মূলত সেই অক্সিজেনের কাজটা করছে। টিস্যু রস এর অভ্যন্তরে থাকে। এই সেই টিস্যু রসের মধ্যে অক্সিজেন ডিজলভড হয়ে সেটা কি করে, সরাসরি কোষে প্রবেশ করে। এই টিস্যু রস
কি করে, অক্সিজেনটাকে ডিজলভ অবস্থায় বহন করে নিয়ে কোষে পৌঁছে দেয় এবং কোষে পৌঁছে দেওয়ার পরে সেখানে কি হয়, কোষে পৌঁছে দেওয়ার পরে সেখানে কোষের মধ্যে জারণ ক্রিয়া সংঘটিত হয়, জারণ ক্রিয়া সংঘটিত হওয়ার পরে সেখানে শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়ে সেটা কোষের প্রয়োজনে অথবা দেহের প্রয়োজনে কাজে লাগছে এবং উপাদান হিসেবে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে আবার সেই একই প্রক্রিয়ায় প্রথমে সেই টিস্যু রসে ডিজলভড অবস্থায় ট্রাকিওলে আসছে, ট্রাকিওল থেকে ট্রাকিয়ায় আসছে। আচ্ছা, আমরা শোষণ পদ্ধতিটা পরে বলবো, শুধু আমরা এখানে বলছি যে ট্রাকিওলটা আসলে কি করছে। ট্রাকিওলটা 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, এর মধ্যে কি নাই, ইন্টিমা যেরকম টিনিডিয়া গঠন করেছিল এখানে সেই ইন্টিমা নির্মিত টিনিডিয়া নাই, কিন্তু এর মধ্যে কি থাকে সবসময় টিস্যু রস, অভ্যন্তরের টিস্যু রসটা পরিপূর্ণ অবস্থায় থাকে। আর টিস্যু রসটা কি করছে, অন্যান্য প্রাণীর রক্ত যেরকম অক্সিজেন পরিবহনে সহায়তা করছে, এখানে টিস্যু রসটা ঠিক একই কাজ করছে। টিস্যু রসটা কি করছে, ডিজলভড অবস্থায় অক্সিজেনটা পরিবহন করে নিয়ে দেহকোষে পৌঁছে দিচ্ছে। আচ্ছা, এই ছিল হলো ট্রাকিওল। এবার আসি আমরা এয়ার স্যাক নিয়ে কথা বলি। এই এয়ার স্যাক আর কিছুই না, এয়ার স্যাক এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনুপ্রস্থ যে ট্রাকিয়াল কাণ্ড রয়েছে তার গোড়া এবং ট্রাকিয়াল কাণ্ডের গোড়া থেকে এক ধরনের স্ফীত অংশ সৃষ্টি হয়েছে। এই স্ফীত অংশ আর কিছু না, ট্রাকিয়াটা প্রসারিত হয়ে বড় স্ফীত হয়ে এয়ার স্যাক গঠন করেছে এবং এর মধ্যে কি থাকে, এর মধ্যে বাতাস গিয়ে জমা হয়ে থাকে এবং এই বাতাস শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। তো আসো আমরা শ্বসন পদ্ধতিটা আসলে একটু দেখে নিই, তাহলেই রেসপিরেটরি সিস্টেমটা শেষ হয়ে যাবে। শ্বসন পদ্ধতি, কিভাবে শ্বসন ক্রিয়াটা সম্পন্ন হয়, শ্বসন ক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় একটু দেখি আমরা। একটা যদি প্রবাহ চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে এই যে বায়ুমণ্ডলে কি রয়েছে, অসংখ্য গ্যাস রয়েছে। এই বায়ুমণ্ডল থেকে প্রথমে অক্সিজেন কি হবে, অক্সিজেনটা শ্বাসরন্ধ্রে যাবে, শ্বাসরন্ধ্র বা যেটাকে ইংরেজিতে আমরা কি বলেছিলাম, স্পাইরাকল বলেছি। এই শ্বাসরন্ধ্র থেকে পরে কোথায় যাবে, শ্বাসরন্ধ্র থেকে বলেছি একটা চেম্বারের কথা, তার নাম হচ্ছে অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়ামে যাবে। এই অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে, অ্যাট্রিয়াম থেকে যাবে হচ্ছে ট্রাকিয়াল কাণ্ড বা ট্রাকিয়াতে যাবে। এই ট্রাকিয়া থেকে কোথায় যাবে, ট্রাকিয়া থেকে যাবে হচ্ছে ট্রাকিওলে যাবে, ট্রাকিয়া থেকে যাবে ট্রাকিওল এবং এই ট্রাকিওল থেকে যাচ্ছে গ্যাসটা কোথায়, ট্রাকিওল থেকে যাচ্ছে এয়ার স্যাক থেকে যাচ্ছে দেহকোষ। আসলে এয়ার স্যাকে জমা অবস্থায় থাকে, এয়ার স্যাকটা এখানে না দেখলেও কোনো সমস্যা হবে না। ট্রাকিওল থেকেই আসলে মূলত অক্সিজেনটা কি হচ্ছে, অক্সিজেনটা দেহকোষে প্রবেশ করছে। দেহকোষে অক্সিজেন জারণ হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে এইবার যেটা হবে, এইবার কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেল। কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যাবে, কার্বন ডাইঅক্সাইডটা এবার যাবে একই রকম ট্রাকিওলে প্রবেশ করছে, ট্রাকিওলে যাবে। ট্রাকিওল থেকে কোথায় যাবে, ট্রাকিওল থেকে যাবে ট্রাকিয়াতে যাবে, ট্রাকিয়া থেকে যাবে অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে, অ্যাট্রিয়াম থেকে যাবে স্পাইরাকল থেকে কোথায় যাবে, বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এই হচ্ছে শ্বসন পদ্ধতি। প্রথমে বায়ুমণ্ডল থেকে অক্সিজেনটা কোথায় যাচ্ছে, শ্বাসরন্ধ্রে যাচ্ছে, শ্বাসরন্ধ্র থেকে অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া থেকে ট্রাকিওল থেকে সরাসরি দেহকোষে প্রবেশ করছে। দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে ট্রাকিয়া
অ্যাট্রিয়াম হয়ে স্পাইরোকেলের মাধ্যমে আবার বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এই ছিল ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র। এবার আমরা ঘাস ফড়িংয়ের রেসপিরেটরি সিস্টেম হয়ে গেলে এক্সক্রিয়েটরি সিস্টেম নিয়ে আলোচনা করব। এক্সক্রিয়েটরি সিস্টেম, কারো কোনো জিজ্ঞাসা থাকলে, যদি রেসপিরেটরি সিস্টেম নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি জানানোর চেষ্টা করব। শোভন বিশ্বাস, টিস্যু রস কি? টিস্যুর অভ্যন্তরে বা টিস্যুর মধ্যে যে ফ্লুইডটা থাকছে, যে ফ্লুইডটা মূলত কি করছে, ফ্লুইড বলতে এটা তুমি বলতে পারো যে তার মধ্যে যে গ্ল্যান্ড রয়েছে, গ্ল্যান্ড নিঃসৃত ফ্লুইড, গ্ল্যান্ড নিঃসৃত ফ্লুইডই হচ্ছে টিস্যু রস। এবং এই টিস্যু রসের মধ্যে অক্সিজেনটা কী অবস্থায় থাকবে? ডিজলভড অবস্থায় থাকবে, দ্রবীভূত অবস্থায় থাকবে। এবং এই দ্রবীভূত অক্সিজেনটা কি করবে? পরিবহন করে সেটা দেহকোষে পৌঁছে নিয়ে যাবে। এটাই হচ্ছে টিস্যু রস। কারো কোনো জিজ্ঞাসা আর নেই। এবার আসি এক্সক্রিয়েটরি সিস্টেম। এক্সক্রিয়েটরি সিস্টেম, আসো এক্সক্রিয়েটরি সিস্টেম নিয়ে কথা বলি। এক্সক্রিয়েশনটা কি আগে দেখি, যে আসলে রেচনটা কি। ঘাস ফড়িংয়ের দেহকোষে বিপাক ক্রিয়ার ফলে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থের নামই বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশনের নামই হচ্ছে রেচন। ঘাস ফড়িংয়ের দেহে বিপাকীয় প্রক্রিয়ায় সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য দেহ থেকে নিষ্কাশনের নামই হচ্ছে রেচন। আবার একটু বলি, ঘাস ফড়িংয়ের দেহে বা দেহকোষে বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশনের নামই হচ্ছে রেচন। আর এই রেচনে যে সমস্ত অঙ্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদেরকে একত্রে রেচনতন্ত্র বলছি। রেচনতন্ত্র। তো আসো এই রেচনতন্ত্রটা ভালোভাবে বোঝার জন্য, আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা একটা চিত্র এঁকে নিই। চিত্রটা কীরকম হবে একটু দেখি।
সো দেখো যে এক্সক্রিয়েটরি সিস্টেমটা একটু বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে এক্সক্রিয়েটরি সিস্টেম, এই এক্সক্রিয়েটরি সিস্টেমের ঘাসফড়িংয়ের প্রধান রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। প্রধান রেচনাঙ্গ, প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকা ছাড়াও ঘাসফড়িংয়ের আরও কিছু রেচন অঙ্গ রয়েছে যেগুলো রেচনে সহায়তা করে থাকে। সেগুলো হচ্ছে ফ্যাট বডি, নেফ্রোসাইট, রেকটাল গ্ল্যান্ড এবং এক্সোস্কেলেটন বা বহিঃকঙ্কাল। এগুলো রেচনে কি করে থাকে, ভূমিকা রেখে থাকে, বিধায় এদেরকেও রেচন অঙ্গ হিসেবে কনসিডার করা যায়। তাহলে প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা, এবং মালপিজিয়ান নালিকা বাদেও কিছু অঙ্গ রয়েছে যেগুলো বলছি ফ্যাট বডি, নেফ্রোসাইট, রেকটাল গ্ল্যান্ড এবং এক্সোস্কেলেটন। এগুলোও কি করে, রেচনে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে, বিধায় এদেরকেও কি করা যায়, রেচন অঙ্গ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এবার আসি যে মালপিজিয়ান টিউব নিয়েও আমরা আলোচনা করব। মালপিজিয়ান টিউবটা কোথায় থাকে? আমরা দেখেছি যখন মরফোলজিক্যাল স্ট্রাকচার পড়েছি ঘাসফড়িংয়ে, তখন দেখেছি যে মধ্য পৌষ্টিকতন্ত্র এবং পশ্চাৎ পৌষ্টিকতন্ত্রের গোড়ায়, মধ্য পৌষ্টিকতন্ত্র এবং পশ্চাৎ পৌষ্টিকতন্ত্রের গোড়ায় এরকম কতগুলো কি ছিল, সুতার মতো গঠন ছিল, যেগুলোকে আমি কি বলেছিলাম, যেগুলোকে আমি মালপিজিয়ান টিউব বলেছিলাম। এই পিতবর্মের কতগুলো সূক্ষ্ম নালিকা, যেগুলো মধ্য পৌষ্টিকতন্ত্র এবং পশ্চাৎ পৌষ্টিকতন্ত্রের সংযোগস্থলে অবস্থান করে, এবং যাদের বাইরের যে প্রান্ত, অর্থাৎ বাইরের প্রান্ত, যে প্রান্তটা মূলত হিমোসিলের হিমোলিম্ফে ভাসমান অবস্থায় থাকে, সেই প্রান্তটা বদ্ধ অবস্থায় থাকে, এবং গোড়ায় যে অংশটা পৌষ্টিক নালীর সাথে যুক্ত, সেই অংশটা কি অবস্থায় থাকে, খোলা অবস্থায় থাকে। সেইগুলোকেই আসলে কি বলা হচ্ছে, মালপিজিয়ান টিউবুল বলা হচ্ছে। এগুলোর সংখ্যা হিসাব করে দেখা গেছে যে প্রায় 100-এর মতো, প্রায় 100টির মতো। এবার আসি, এই যে প্রতিটি টিউবের কথা বললাম প্রায় 100টির মতো, সেগুলো লম্বায় প্রায় 25 সেন্টিমিটারের মতো, 25 সেন্টিমিটার বলছি, সরি, মিলিমিটারের মতো লম্বায় প্রায় 25 মিলিমিটারের মতো, এবং এদের ব্যাস প্রায় 1 মিলিমিটারের মতো রয়েছে। আর এটা তো বললাম যে এরা হিমোসিলের হিমোলিম্ফে ভাসমান অবস্থায় থাকে, কিন্তু এদের যে অংশটা পৌষ্টিক নালীতে সংযুক্ত অবস্থায় থাকে, সেই অংশটা খোলা অবস্থায় থাকে। এরা এক স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত, অর্থাৎ এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত থাকে, এই এক স্তর বিশিষ্ট। আর এদের কি কার্যকারিতা সেটা একটু বলছি এখানে। এদের যে বদ্ধ প্রান্তটা হিমোসিলের হিমোলিম্ফে ভাসমান অবস্থায় থাকে, এই বদ্ধ প্রান্তটা অ্যাকচুয়ালি ক্ষরণকারী অংশ হিসেবে কাজ করে, এবং এর গোড়ার যে অংশটা পৌষ্টিক নালীর সাথে সংযুক্ত অবস্থায় আছে, এই অংশটা ক্ষরণকারী অংশ হিসেবে কাজ করে। এই বদ্ধ প্রান্ত দিয়ে মালপিজিয়ান টিউবগুলো পটাশিয়াম ইউরেট, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড,
এগুলো শ্বসন করে থাকে, শোষণ করে এদের যে নলাকার দেহ, কাদের নলাকার দেহ, মালপিজিয়ান টিউবের নলাকার দেহ এবং ভিতরের যে ফাঁপা অংশ যেটাকে লুমেন বলা হচ্ছে, সেই লুমেনের মধ্যে শোষণ করে নিয়ে নেয়। কি কি নিয়ে নেয়? পটাশিয়াম ইউরেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড, এগুলো এই মালপিজিয়ান টিউবের লুমেনের মধ্যে শোষণ করে নিয়ে নেয়। এর যে বদ্ধ প্রান্তটা, এই বদ্ধ প্রান্তটা এগুলো শোষণ করে নিয়ে গেলো এবং পরবর্তীতে এগুলো দেখা যায় যে ভিতরে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কি তৈরি করছে? পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করছে এবং ইউরিক অ্যাসিড তৈরি করছে। পটাশিয়াম বাইকার্বনেট, ইউরিক অ্যাসিড এবং সাথে তো ওয়াটার রয়েছে। এই পটাশিয়াম বাইকার্বনেট এবং যে ওয়াটার তৈরি হয় বা পানি তৈরি হয়, এগুলো এর গোড়ার প্রান্ত থেকে আবার কি হয়? বাইরের দিকে খরিত হয়, অর্থাৎ হিমোলিম্ফে ফিরে যায়। কি ফিরে যায়? এই পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি এবং পটাশিয়াম বাইকার্বনেট, এটা পৌষ্টিক নালীর গোড়ায় মালপিজিয়ান টিউবের যে অংশটা সংযুক্ত অবস্থায় আছে সেই অংশ থেকে কি হয়? খরিত হয়ে আবার হিমোসিলের হিমোলিম্ফে ফিরে যায় এবং সাথে যে ইউরিক অ্যাসিড থাকে, এই ইউরিক অ্যাসিডটা পানির সাথে মিলিত হয়ে পৌষ্টিকতন্ত্রের ভিতরে প্রবেশ করে। অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের মধ্যে কি আসলো? ইউরিক অ্যাসিড আসলো, ওয়াটার আসলো। এই ওয়াটার আবার এখান থেকেও কি হয়? পৌষ্টিক নালীর যে পশ্চাৎ অংশ আছে, যেখানে আমরা বলেছিলাম ইলিয়াম, কোলন, সেই অংশ থেকে আবার ওয়াটারটা কি হচ্ছে? ওয়াটারটা আবার শোষিত হচ্ছে, পুনঃশোষিত হচ্ছে। এই পুনঃশোষিত হওয়ার ফলে তাহলে দেখা যায় যে শুধুমাত্র ইউরিক অ্যাসিডটা শক্ত অবস্থায় দানার মতো হয়ে সেটা যে মল, সে মলের সাথে দেহ থেকে নিষ্কাশিত হয়। এই ছিল ঘাস ফড়িংয়ের রেচনতন্ত্র, রেচন অংশ। কারণ রেচনতন্ত্রের সাথে শুধুমাত্র এই মালপিজিয়ান টিউবটাই মুখ্য ভূমিকা পালন করে। আর যে অঙ্গগুলোর কথা বলেছিলাম তার মধ্যে একটা নেফ্রোসাইট, এই নেফ্রোসাইট একটা ভূমিকা রাখে। সেটা কি করে? এই নেফ্রোসাইটটা সরাসরি ঘাস ফড়িংয়ের দেহে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেটা শোষণ করে দেহ থেকে সরাসরি শোষণ করে নেফ্রোসাইট। আর যে আরেকটা বলেছিলাম ইউরেট কোষ, সেটাও কি করছে? সেটাও একটা মুখ্য ভূমিকা পালন করছে রেচনে। এবং আর একটা কথা বলেছিলাম যে এক্সোস্কেলেটনের কথা বলেছিলাম। এক্সোস্কেলেটন অর্থাৎ যদি ঘাস ফড়িংয়ের দেহে যখন মোচন হয়, খোলস পরিবর্তন হয়, এই খোলস পরিবর্তনেও কিন্তু রেচনের ভূমিকা পালন করে। কেননা যখন মোচন হচ্ছে, অর্থাৎ এক্সোস্কেলেটন বা বহির কঙ্কালটা দেহ থেকে নিষ্কাশিত হচ্ছে, এই বহির্কঙ্কালের নিচে রেচন পদার্থগুলো জমা অবস্থায় থাকে। জমা অবস্থায় থাকার ফলে যখন দেহ থেকে বহির্কঙ্কালটা নিষ্কাশিত হচ্ছে, তখন এই বহির্কঙ্কালের সাথে রেচন পদার্থগুলো দেহ থেকে নিষ্কাশিত হচ্ছে। অর্থাৎ এভাবে বলা যেতে পারে যে এক্সোস্কেলেটন বা যে ঘটছে, খোলস মোচন ঘটছে, মোল্টিং ঘটছে, সেই মোল্টিংও কিন্তু রেচনে মুখ্য ভূমিকা পালন করে থাকছে। তো আজকে এই রেসপিরেটরি সিস্টেম এবং এক্সক্রিটরি সিস্টেম নিয়ে কথা বললাম। আগামী দিন আশা করব বাকি অংশটা শেষ করার।